আপনারা সবাই তো জানেনই যে 'পুষ্পা টু' 'পুষ্পা ওয়ান' এর সিক্যুয়াল। মানে 'পুষ্পা টু' তে আমাদেরকে যে সিনগুলো দেখানো হয়েছে সেসব 'পুষ্পা ওয়ান' এর। আর যারা 'পুষ্পা ওয়ান' দেখেননি অথবা যারা দেখেছেন কিন্তু মনে নেই তাদের সবার জন্য আমরা 'পুষ্পা ওয়ান' কে আবার একবার রিক্যাপ করে নিই। যাতে আমরা 'পুষ্পা টু' এর কাহিনী ভালোভাবে বুঝতে পারি। এই 'পুষ্পা' মুভিতে মাত্র ২ টি মেইন জিনিস আছে, যার মধ্যে একটি পুষ্পা আর একটি লাল চন্দন। পুষ্পা অনেক সাহসী আর বুদ্ধিমান মানুষ। আর পুষ্পার বিশেষত্ব হলো সে কাউকে না কাউকে ভয় পায় না আর কারো সামনে মাথা ঝোঁকায় না। পুষ্পার বাবার ২ বউ ছিল। তার প্রথম ঘরে ২ ছেলে ছিল আর দ্বিতীয় ঘরে ১ ছেলে ছিল, যে পুষ্পা ছিল। কিন্তু যেহেতু পুষ্পার বাবা পুষ্পার মাকে কখনোই বিয়ে করেনি, তাই পুষ্পার ২ সৎ ভাই তাকে তাদের ভাই হিসেবে মানত না। এমনকি পুষ্পার বাবার মারা যাওয়ার পর তারা দুজন পুষ্পা আর তার মাকে সম্পত্তি থেকে বঞ্চিত করে দেয় আর পুষ্পাকে অবৈধ হিসেবে ঘোষণা করে দিয়ে দেয়। এরপর থেকেই পুষ্পা তার মায়ের সাথে থাকতে শুরু করে। আর যখন পুষ্পা বড় হয় তখন সে দিনমজুরের কাজ করতে শুরু করে। কিন্তু যেহেতু পুষ্পার মধ্যে কারোর সামনে না ঝোঁকার অ্যাটিটিউড ছিল, তাই সে সব জায়গায় তার অ্যাটিটিউডে থাকতো। আর তার এই আচরণ দেখে তার মালিকেরা তাকে কাজ থেকে বের করে দিত। আর অন্যদিকে লাল চন্দন হলো এমন এক বিশেষ গাছ যার ডালের দাম অনেক। পুষ্পা মুভিতে আমরা দেখি যে এই লাল চন্দন মধ্যপ্রদেশের সীসাচালাম জঙ্গলে হয়। আর এই বড় জঙ্গলে লাল চন্দনের অনেক বেশি প্রোডাকশন আছে। লাল চন্দনের দাম অনেক, স্পেশালি ইন্ডিয়ার বাইরে চায়না আর জাপানের মতো দেশে এর অনেক ডিমান্ড আছে, যার কারণে এগুলোর দাম সেখানে আরো বেশি। কিন্তু ইন্ডিয়াতে এই লাল চন্দন কাটা ইলিগ্যাল। কিন্তু আমরা পুষ্পা মুভিতে দেখি যে এমন অনেক লোক আছে যারা এই গাছ কাটিয়ে সেগুলো বেআইনিভাবে বিদেশে সেল করে। এই কাজগুলো ইল্লিগাল ভাবে হলেও এই কাজ অনেক সিস্টেমেটিক্যালি করা হয়। যারা এই লাল চন্দন ইল্লিগাল ভাবে সেল করে তারা সবাই মিলে নিজেদের একটি গ্রুপ বানিয়েছে, যার নাম সিন্ডিকেট। আর এই সিন্ডিকেটে যতগুলো মেম্বার আছে তারা সবাই যার যার এলাকায় এই লাল চন্দন কেটে একত্র করে। এরপর সেগুলো মঙ্গল সিনু নামের এক লোকের কাছে পাঠিয়ে দেয়। আর এই মঙ্গল সিনু আসলে এই পুরো সিন্ডিকেট গ্রুপের লিডার। সে গ্রুপের মেম্বারদেরকে লাল চন্দনের বিনিময়ে ১ টনের জন্য ৫০ লাখ টাকা দেয়, মানে ১ কিলো লাল চন্দনের জন্য ৫,০০০ টাকা। কিন্তু সিন্ডিকেট এর লিডার মঙ্গল সিনু এই সব লাল চন্দন নিয়ে অন্য একজনকে পাঠায়, যার নাম মুরুগান। আর এই মুরুগান তামিলনাড়ুর চেন্নাই থেকে অপারেট করে। আর সে মঙ্গল সিনুকে ১ টন লাল চন্দনের বিনিময়ে ১.৫ কোটি টাকা দেয়। এরপর এই মুরুগান লাল চন্দনকে বাইরে পাঠিয়ে দেয়, মানে সে ইন্টারন্যাশনাল বায়ারের সাথে ডিল করে। আর এদিকে সিন্ডিকেট গ্রুপের মঙ্গল সিনু শুধু সিন্ডিকেট গ্রুপের লিডারই নয়, বরং সে সবচেয়ে শক্তিশালী লোক। কিন্তু গ্রুপে তার মতো আর একজন শক্তিশালী লোক আছে, যার নাম কোন্ডা রেড্ডি। আর এই কোন্ডা রেড্ডি সিন্ডিকেট গ্রুপের মেম্বার। আর সেও বাকিদের মতো মঙ্গল সিনুকে মাল সাপ্লাই করে। আর পুষ্পা পরবর্তীতে দিনমজুরের কাজ ছেড়ে কোন্ডা রেড্ডির হয়ে কাজ করতে থাকে। মানে পুষ্পাও কোন্ডা রেড্ডির জন্য লাল চন্দন কাটে। কিন্তু লাল চন্দন কাটার অনেক বড় এক ঝুঁকি আছে, তা হলো এটা ইলিগাল হওয়ার কারণে পুলিশ সবসময় সেখানে অভিযান চালায়। আর অনেকবার লাল চন্দন কাটতে থাকা মজুরেরা ধরাও পড়ে যায়। একদিন যখন পুষ্পা লাল চন্দন কাটতে যায় তখন পুলিশ অভিযান শুরু করে, যার কারণে সব মজুরকে পালাতে হয়। কিন্তু এখানে পুষ্পা সব মজুরকে একত্র করে সব লাল চন্দনকে পুলিশের থেকে বাঁচিয়ে নেয়। পুষ্পার এই কাজ দেখে কোন্ডা রেড্ডি তাকে পার্টনার বানিয়ে নেয় আর তাকে তার রোজগারের অংশ দিতে থাকে। এরপর পুষ্পা লাল চন্দনকে পুলিশের থেকে বাঁচানোর জন্য অনেক উপায় বের করে। সেগুলোর মাধ্যমে সে পুলিশকে ধোঁকা দিয়ে লাল চন্দনগুলো অনেক সাপ্লাই করে। কিন্তু এর মাঝে পুষ্পা জানতে পারে যে সিন্ডিকেটের লিডার মঙ্গল সিনু সবাইকে ১ টন লাল চন্দনের বিনিময়ে মাত্র ৫০ লাখ টাকা দেয়। আর পরে সে সেগুলো ১.৫ কোটিতে বিক্রি করে। আর এই জন্য পরে যখন সিন্ডিকেটের মিটিং হয় তখন সেখানে পুষ্পা এই কথা রাখার সিদ্ধান্ত নেয়। এই মিটিং এ এরিয়ার এমএলএ আসে, যার নাম এমএলএ সিন্দাপা। যেহেতু এমএলএ সিন্দাপার সিন্ডিকেটের উপর অনেক কন্ট্রোল আছে, তাই পুষ্পা এমএলএ কে এই কথা বলে। আর সে এমএলএ কে বলে যে মঙ্গল সিনু সবাইকে ধোঁকা দিয়ে সবচেয়ে বেশি প্রফিট নিজে খায়। এই কথা জানার পর সিন্দাপা মঙ্গল সিনুকে সিন্ডিকেট থেকে সরিয়ে পুষ্পাকে সিন্ডিকেটের নতুন লিডার বানিয়ে দেয়। এরপর থেকে পুষ্পা শুধু সিন্ডিকেট গ্রুপকেই রুল করে না, পাশাপাশি সে লাল চন্দন সাপ্লাই করে অনেক টাকা বানায়। কিন্তু ওই সময়ই তাদের এরিয়ার এসপি চেঞ্জ হয়। আর নতুন যে এসপি আসে তার নাম এসপি ভবীর সিং শেখাবত। এই এসপি শেখাবত অনেক বেশি অ্যারোগেন্ট লোক, তার অনেক অহংকার আর সে সবসময় অন্যদের থেকে সম্মান চায়। যখন
ডিস্ট্রিক্টে তার এমপির জয়েনিং ছিল, তখন পুষ্পা এসপির কাছে কিছু টাকা নিয়ে যায়, যাতে এসপি শেখাবত টাকা জিতে থাকে আর তার কাজে বাধা না দেয়। কিন্তু যখন পুষ্পা এমপি শেখাবতের কাছে আসে, তখন সে টাকা দিলেও সম্মান দেয় না। এটা এসপির একদম ভালো লাগে না, তাই সে পুষ্পাকে অনেক অসম্মান করে। কিন্তু যেহেতু পুষ্পার সামনে বিয়ে ছিল, তাই তখন সে এসপিকে কিছু বলে না। কিন্তু যেদিন পুষ্পার বিয়ে ছিল, সেদিন সে এসপি শেখাবতের সাথে দেখা করে তার সব কাপড় খুলিয়ে তাকে অসম্মান করে। সাথে সে এসপিকে এটাও বলে যে পুলিশের ইউনিফর্ম ছাড়া তার আর কোনো যোগ্যতা নেই। এরপর পুষ্পার বিয়ে হয়ে যায়, কিন্তু এসপি শেখাবত অনেক রেগেছিল আর সে সিদ্ধান্ত নেয় যে সে পুষ্পার থেকে প্রতিশোধ নেবে। আর এরপর থেকে শুরু হয় পুষ্পা 2। পুষ্পা 2 শুরুতে আমাদের জাপানের ইয়োকোহামা পোর্ট দেখানো হয়। আমরা দেখি যে এই ইয়োকোহামা পোর্টে অনেক লেবার শিপ থেকে কন্টেইনার নামাচ্ছে, কিন্তু তখনই এক ক্রেন থেকে একটি কন্টেইনার নিচে পড়ে যায়। এজন্য যখনই নিচে পড়ে যায় সেটা খুলে যায়। তখন সবাই দেখতে পায় সেটার ভেতরে লাল চন্দন রয়েছে। এসব দেখে তারা তাদের বসকে ডাকে। তাদের লাল চন্দন দেখে বলে এটা পসিবল নয়, কারণ লাল চন্দন তাদের পারমিশন ছাড়া এখানে আসতে পারে না। এরপর তার সাথে আসা লোকেদেরকে সে ওই কন্টেনার চেক করতে বলে। তারা যখন ভেতরে যায়, তখন তারা ওই কন্টেনারের ভিতরে একজন লোককে দেখতে পায়। যখন ওই লোককে বাইরে আসে, তখন আমরা জানতে পারি যে ওই লোকটি পুষ্পারাজ। কিন্তু পুষ্পাকে দেখে তারা সবাই তার উপর অ্যাটাক করে, যার রেসপন্সে পুষ্পাও তাদেরকে মারে। কিন্তু ফাইটের মাঝে তারা পুষ্পাকে জিজ্ঞেস করে যে সে কে আর এখানে কেন এসেছে। এটা শুনে পুষ্পাও তাদেরকে জাপানি ভাষায় বলে যে তার নাম পুষ্পারাজ আর সে এখানে তার পেমেন্ট নিতে এসেছে। পুষ্পা বলে ইন্ডিয়া থেকে লাল চন্দন এখানে আসে ঠিকই, কিন্তু লাল চন্দন রিসিভকারী তাদের পেমেন্ট দিচ্ছে না, আর পুষ্পা তার টাকা কখনোই ছাড়ে না, তাই সে এখানে তার টাকা নিতে এসেছে। কিন্তু এই ফাইটের মাঝে আমরা দেখি ওই জাপানিদের মধ্যে একজন পুষ্পার উপরে গুলি চালায়, আর ওই গুলি গিয়ে সোজা লাগে পুষ্পার কাঁধে, আর পুষ্পা তখন সমুদ্রে পড়ে যায়। কিন্তু পানিতে পড়ার পর পুষ্পার কিছু মেমোরিজ আসে, আর এখানেই সে তার কাটানো স্টোরি মনে করতে থাকে। এরপর যখনই তার স্টোরি শুরু হয়, তখনই দেখি স্টোরি সেখান থেকে শুরু হয় যেখানে পুষ্পা 1 শেষ হয়েছিল। এখানে আমরা দেখতে পাই পুষ্পারাজ বিয়ে করেছে, সে সিন্ডিকেটের লিডার হয়ে সিন্ডিকেটকে রোল করছে। তার কাছে লাল চন্দনের বিজনেস অনেক ভালো চলছে, আর এমএলএ সিন্দাপা যে তাকে সিন্ডিকেটের লিডার বানিয়েছিল, তার সাথেও তার রিলেশন অনেক ভালো। এমনকি পুষ্পার জন্য সে মজুরেরা কাজ করে, তারা সবাই পুষ্পার জন্য কাজ করে অনেক খুশি, কারণ পুষ্পা শুধু তাদের বেশি টাকাই দেয় না, সাথে সে তাদের খেয়ালও রাখে। এরপর একদিন আমরা দেখি পুষ্পার সব মজুরেরা লাল চন্দন কাটার জন্য জঙ্গলে যায়। জঙ্গলে যাওয়ার জন্য সে প্রতিবারের মতোই ট্রাকে বসে যেতে থাকে। কিন্তু যখন আমরা নোটিশ করি যে সব মজুরের মাঝে এসপি শেখাবত আছে, সে একজন মজুরের বেশে তাদের মাঝে ঢুকে যায়। এরপর সেও লাল চন্দন কাটার জন্য সোজা জঙ্গলে যায় আর তাদের সাথে মিলে লাল চন্দন কাটতে থাকে। এর কিছুক্ষণ পরই আমরা দেখি যে তাদের সবাইকে পুলিশ ঘেরাও করেছে। এরপর এসপি শেখাবত তার আসল রূপ দেখায়, আর সে তার বন্দুক বের করে সবাইকে বলে যে সে এসপি শেখাবত। সে সব মজুরকে লাল চন্দন কাটার সময় হাতে নাতে ধরেছে, তাই এসপি শেখাবত তাদের সবাইকে অ্যারেস্ট করে নেয় আর সবাইকে পুলিশ স্টেশনের সেলে আটকে দেয়। কিন্তু এটা যখন পুষ্পা জানতে পারে, তখনই পুষ্পা তার লোকেদেরকে নিয়ে গাড়ি বের করে আর সরাসরি পুলিশ স্টেশনে যায়। এই সময় এসপি শেখাবত পুলিশ স্টেশনের বাইরে ছিল, তাই পুষ্পা পুলিশ স্টেশনের ভেতরে এসে ইন্সপেক্টরকে দেখে তাকে তার সব লোকেদেরকে ছেড়ে দিতে বলে। কিন্তু ইন্সপেক্টর তাকে বলে যে সে এটা করতে পারবে না, কারণ শেখাবত তাকে এটা করতে মানা করেছে। আর সে বা অন্য কোনো পুলিশ এসপি শেখাবতের বিরুদ্ধে যায়, তাহলে তাকে চাকরি থেকে বের করে দেওয়া হবে। পুষ্পা এটা শুনে তাদের সবার জন্য অনেক টাকা নিয়ে আসে, আর সে পুলিশদেরকে এত পরিমাণ টাকা দেয় যা তারা তাদের পুরো জীবনে আয় করেনি। এরপর পুলিশটা পুষ্পার সামনে হাসতে হাসতে তাদের ইস্তফা দিয়ে দেয় আর খুশি হয়ে টাকা নিয়ে সেখান থেকে চলে যায়। তারা যাওয়ার আগে পুষ্পার সব লোককে ছেড়ে দিয়ে যায়। এরপর পুষ্পা তাদের সবাইকে ছাড়িয়ে নিয়ে আসে। এর কিছুদিন পর যখন শেখাবত পুলিশ স্টেশনে যায়, তখন সে দেখে যে পুরো পুলিশ স্টেশন খালি, সেখানে না কোনো মজুর আছে আর না কোনো পুলিশ। শেখাবত যখন সব জানতে পারে, তখন সে অনেক রেগে যায়। এর পরের সিনে আমরা পুষ্পাকে দেখতে পাই, সে সরাসরি এমএলএ সিন্দাপার সাথে দেখা করে। এখানে আমরা জানতে পারি যে পুষ্পা এমএলএ সিন্দাপাকে অনেক সম্মান করে, কারণ সে পুষ্পাকে সিন্ডিকেটের লিডার বানিয়েছিল। এখানে সিন্দাপা পুষ্পাকে বলে যে সে সোজা স্টেটের সিএম এর সাথে মিটিং করতে যাচ্ছে, কারণ কিছুদিন পরেই ইলেকশন আসতে চলেছে, যার জন্য তার পার্টির মিটিং চলছে। কিন্তু
কিন্তু এমএলএ সিন্দাপা পুষ্পাকে বলে যে তাকেও তার সাথে যেতে হবে, মানে তারা দুজনে গিয়ে সিএম এর সাথে দেখা করবে। এরপর পুষ্পা তার বাড়িতে এসে তার স্ত্রীকে বলে যে সে সিএম এর সাথে দেখা করতে যাচ্ছে। এটা শুনে তার স্ত্রী শ্রীভাল্লি বলে যে তাকে যখন সিএম এর সাথে দেখা করবে তখন তাকে তার সাথে একটি ছবি তুলতে হবে, কারণ সে তার স্বামী পুষ্পা আর সিএম এর ছবি তার বাড়িতে লাগাতে চায়, যাতে সে মানুষকে দেখাতে পারে যে তার স্বামী পুষ্পার সিএম এর সাথে যোগাযোগ আছে। শ্রীভাল্লির কথা শুনে পুষ্পা হাসে আর তাকে বলে যে সে এটা করবে, সে তার স্ত্রীর জন্য সিএম এর সাথে ছবি তুলবে। এরপর পুষ্পা এমএলএ সিন্দাপার সাথে সোজা সিএম অফিসে যায় আর সিএম এর সাথে কথা বলে। সিএম সিন্দাপা আর পুষ্পার সাথে দেখা করে, কিন্তু পুষ্পা যখন সিএম এর সাথে ছবি তোলার কথা বলে তখন সিএম পুষ্পাকে সরাসরি মানা করে দেয়। শুধু তাই নয়, সে পুষ্পাকে অনেক অপমানও করে। সিএম পুষ্পাকে পায়ের জুতার সাথে তুলনা করে। এসব শুনে সিন্দাপা সিএম কে বলে আসলে ফটো তোলার ইচ্ছা পুষ্পার স্ত্রীর, তাই আপনি পুষ্পার সাথে একটি ছবি তুলে নিন। কিন্তু এই কথা শুনেও সিএম রেগে যায় আর সে পুষ্পাকে নির্বোধ লোক বলে আর যে তার স্ত্রীর কথা শুনছে। এইসব কথা বলে সিএম এলএ আর পুষ্পা দুজনকে সেখান থেকে তাড়িয়ে দেয়। সিএম এর কথা পুষ্পাকে অনেক বেশি হিট করে, তার কথা পুষ্পার অনেক খারাপ লেগেছিল, কিন্তু সিন্দাপা পুষ্পাকে সামলায়। পুষ্পা এমএলএ কে একটি প্রশ্ন করে। পুষ্পা এমএলএ সিন্দাপাকে বলে যদি কাল আপনি সিএম হয়ে যান তাহলে আপনি কি আমার সাথে ছবি তুলবেন? এটা শুনে সিন্দাপা বলে হ্যাঁ, আমি তোমার সাথে ছবি তুলবো, কিন্তু আমি আসলে সিএম হতে পারবো না, আমি তো শুধুমাত্র সাধারণ একজন এমএলএ। কিন্তু পুষ্পা এমএলএ কে বলে এবার তো এমএলএ সিন্দাপাই সিএম হবে। এটা শুনে সিন্দাপা অবাক হয়ে যায় আর বলে এটা করতে 100 কোটি টাকা লাগবে। কিন্তু পুষ্পা বলে 100 নয়, বরং 500 কোটি খরচ করবে সে, কিন্তু এবার তো সে সিন্দাপাকেই সিএম বানাবে। পুষ্পা এইসব এজন্যই করছে কারণ সিএম এর তাকে বলা কথা তার এতটাও খারাপ লাগেনি, কিন্তু যখন সে তার স্ত্রীকে নিয়ে আজে বাজে কথা বলেছে তখন সেগুলো তার অনেক খারাপ লেগেছে, আর এজন্যই সে সিএম কি সরিয়ে দেবে। এজন্য এমএলএ সিন্দাপা আর সিএম যে পার্টি ছিল পুষ্পা ওই পলিটিক্যাল পার্টির প্রেসিডেন্টের ছোট ভাইয়ের সাথে দেখা করে আর পুষ্পা তাকে 5 কোটি টাকা দেয়। আর সে ওই পার্টির প্রেসিডেন্টের ছোট ভাইকে বলে যে সে প্রেসিডেন্টের সাথে কথা বলতে চায়। এরপর আমরা দেখি যে সে সরাসরি তার বড় ভাইকে ফোন করে, মানে পলিটিক্যাল পার্টির প্রেসিডেন্টকে, তার সাথে সরাসরি পুষ্পাকে কথা বলায়। পলিটিক্যাল পার্টির প্রেসিডেন্টের নাম প্রতাপ রেড্ডি। পুষ্পা তাকে বলে যে সে তার অফিসে একটি উপহার পাঠিয়েছে। তখন আমরাও দেখি যে প্রতাপ রেড্ডির অফিসে সত্যি একটি উপহার আসে, যেখানে 25 কোটি টাকা ছিল। পুষ্পা তাকে বলে এই উপহার সে প্রতাপ রেড্ডির জন্য পাঠিয়েছে, যাতে সে সিন্দাপাকে সিএম বানিয়ে দেয়। প্রতাপ রেড্ডির জন্য রাজি হয়ে যায়, সে এমএলএ সিন্দাপাকে সিএম হওয়ার জন্য দাঁড়াতে বলে। কিন্তু এখানে পুষ্পার জন্য অনেক বড় সমস্যা ছিল টাকা জড়ো করা। টাকার ব্যবস্থা করার জন্য পুষ্পা একটি বড় ডিল করার সিদ্ধান্ত নেয়, যাতে বড় একটি ডিল করলে পুষ্পার কাছে অনেক টাকা আসে আর সেই টাকা দিয়ে সে সিন্দাপাকে সিএম বানাতে পারে। এখানে পুষ্পা প্রথমে দেখে যে তারা সিন্ডিকেটের মাধ্যমে যতগুলো লাল চন্দন জড়ো করে সেগুলো তারা মুরুগানের কাছে বিক্রি করে। এরপর মুরুগান রামেশ্বরের পোর্ট থেকে ওই ইন্টারন্যাশনাল বায়ারের কাছে বিক্রি করে। পুষ্পা ডিসাইড করে যে সে মুরুগানকে সরিয়ে সরাসরি নিজেই ইন্টারন্যাশনাল বায়ারের সাথে ডিল করবে, কারণ মুরুগান পুষ্পাকে 1 টন লাল চন্দনের বিনিময়ে 1.5 কোটি টাকা দেয়। আর যদি পুষ্পা এই মাল ডিরেক্টলি বিক্রি করে তাহলে সে এর থেকে বেশি প্রফিট আয় করতে পারবে। এর জন্য পুষ্পা এই ব্যাপারে খোঁজ নেয় আর সে সরাসরি ইন্টারন্যাশনাল বায়ার পেয়ে যায়, যার সাথে সে মালদ্বীপে গিয়ে মিটিং করে। মালদ্বীপে যখন পুষ্পা বায়ারের সাথে ডিলিং করে তখন সে তাকে বলে যে সে 1 টনের জন্য 2 কোটি টাকা নেবে। এতে বায়ার রাজি হয়ে যায়। এরপর সে পুষ্পার সাথে 2000 টন লাল চন্দনের ডিলিং করে, যার দাম 500 কোটি টাকা। একটার পর একটা পুষ্পা আবার ইন্ডিয়াতে এসে সবার আগে সিন্ডিকেটের মিটিং রাখে। সে মিটিংয়ে সবাইকে বলে তারা অনেক বড় একটি ডিল পেয়েছে, তাই এখন থেকে তাদের সবাইকে অনেক বেশি প্রোডাকশন করতে হবে। এরপর সিন্ডিকেটের সব মেম্বার পুষ্পাকে বলে যে তারা সবাই পুষ্পাকে অনেক বেশি লাল চন্দন দেবে। কেউ বলে যে সে 50 টনের ব্যবস্থা করবে, তো কেউ বলে যে 100 টনের ব্যবস্থা করবে, আবার কেউ বলে 150 টনের ব্যবস্থা করবে। আর এর সাথে সাথে পুষ্পাও তার প্রোডাকশন বাড়িয়ে দেয়। এরপর পুষ্পা একটি জায়গা ঠিক করে যেখানে সব মেম্বাররা তাদের লাল চন্দন একত্র করবে। কিন্তু যেদিন তাদের সবার ওই জায়গায় লাল চন্দন একত্র করার কথা, সেদিন সবাই একত্র করলেও একজন মেম্বারের লোকেদের এসপি শেখাবত ধরে ফেলে। সে তার
সব লাল চন্দন পুড়িয়ে দেয় আর সাথে তাকেও মেরে ফেলে, যাতে এসপি শেখাবতের ভয় সব সিন্ডিকেটের মেম্বারদের মধ্যে থাকে। আর এই খবর পুষ্পার কাছে পৌঁছায়। আর এমনটাই হয়, আমরা দেখি যে সিন্ডিকেটের সব মেম্বার শেখাবতকে অনেক ভয় পেয়ে যায়। তাই তারা সবাই এমএলএ সিন্দাপার সাথে দেখা করে আর তাকে শেখাবত আর পুষ্পার মধ্যকার ঝামেলা শেষ করতে বলে, যাতে তারা তাদের বিজনেস শান্তিতে করতে পারে। এরপর এমএলএ সিন্দাপা সরাসরি এমপি শেখাবতের অফিসে আসে আর তাকে জিজ্ঞেস করে সে এসব কেন করছে আর সে কি চায়। এটা শুনে শেখাবত বলে তার পুষ্পার সাথে শুধু সমস্যা আছে। একবার পুষ্পা তার পোশাক খুলিয়ে তাকে অনেক অপমান করেছিল, তাই সে ওই অপমানের প্রতিশোধ নিতে চায়। তাই সে চায় যে পুষ্পা যেন সবার সামনে তার কাছে ক্ষমা চায়। যদি পুষ্পা এটা করে তাহলে এসপি শেখাবত তাদেরকে আর বিরক্ত করবে না। এটা শুনে সিন্দাপা পুষ্পার কাছে গিয়ে তাকে রাজি করায়। সে তাকে বলে যে সে শুধু তাকে শেখাবতকে সরি বলতে হবে, কারণ এতেই পুরো সিন্ডিকেটের ভালো আর পুষ্পাকে সিন্ডিকেটের সদস্যদের জন্য এটা করতেই হবে। এরপর একটি পার্টি রাখা হয়, যেখানে সবাই আসে, মানে অনেক পুলিশ, সিন্ডিকেটের সব মেম্বার্স আর সিন্ডিকেটের সাথে সবাই যুক্ত থাকা মানুষেরা আসে। এরপর পুষ্পাও তার গাড়ি নিয়ে সেখানে আসে। সে এখানে এসে এসপি শেখাবতকে সরি বলে। তার মুখে সরি শুনে শেখাবত অনেক খুশি হয়। এরপর শেখাবত সিন্ডিকেটের মেম্বারদেরকে বলে যে সে সিন্ডিকেটের কোনো মেম্বারকে বাধা দেবে না, এখন তারা তাদের কাজ নিশ্চিত করতে পারবে, শুধু সে তার কমিশন চায়। এদিকে পুষ্পা সরি বলে চলে যেতে থাকে, কিন্তু পুষ্পা যখন গাড়ি নিয়ে সেখান থেকে অনেক দূরে চলে আসে তখন সে বলে যে পুষ্পা কারোর সামনেই ঝোঁকে না, তাই সে আজ এসপি শেখাবতের সামনেও ঝুঁকবে না। এটা ভেবে পুষ্পা তার গাড়ি ঘুরায় আর ওই পার্টিতে ফিরে আসে। এখানে আমরা দেখি যে শেখাবত তার গাড়িতে বসেছিল, কিন্তু তখনই পুষ্পা দ্রুত গতিতে তার গাড়িকে ধাক্কা দেয়, কারণ এসপি সোজা সুইমিং পুলে পড়ে যায়। তার পুলে পড়ে যেতেই পুষ্পা পুলে প্রস্রাব করে দেয়। এসপি শেখাবত এটা দেখে রেগে আগুন হয়ে যায়। তখন পুষ্পা তাকে বলে সে তাকে কখনোই সরি বলবে না, সে পুষ্পারাজ, সে কারোর সামনে ঝুঁকে না। এটা বলে পুষ্পা শেখাবতকে চ্যালেঞ্জ ও দেয়। সে তাকে বলে যে তার কাছে 2000 টন লাল চন্দন আছে, সে নেক্সট সোমবার সকালে সেগুলো ডিলিং করতে চেন্নাই যাচ্ছে। আর চেন্নাই গিয়ে সে সেখান থেকে সোজা রামেশ্বরম পোর্ট দিয়ে সেগুলো ইন্টারন্যাশনাল বায়ারের কাছে পাঠিয়ে দেবে। তার যদি দম থাকে তাহলে সে যেন তাকে আটকায়। এটা বলে পুষ্পা সেখান থেকে চলে যায়। এরপর শেখাবত পুরো শহরের সব রোড ব্লক করে দেয়, যাতে পুষ্পা সেখানে তার মাল বাইরে নিয়ে যেতে না পারে। কিন্তু এখানে এসপি শেখাবত নোটিশ করে যে রাস্তার পাশে যে নদী আছে তার পানি অনেক কমে গেছে। আর তখন সে বুঝে যায় যে পুষ্পা হয়তো ওই নদীর মধ্যে দিয়ে ট্রাক নিয়ে যাবে। কিছুক্ষণ পর আমরাও বুঝতে পারি যে এসপি শেখাবত একদম ঠিক, কারণ পুষ্পা তার সব ট্রাক নদীর মাধ্যমেই পাঠিয়েছে। এসপি শেখাবত ওই সব ট্রাক ঘিরে ফেলে, কিন্তু কিছুক্ষণ পর সে জানতে পারে যে পুষ্পা তাকে ধোঁকা দিয়েছে। আর পুষ্পা যে ট্রাক পাঠিয়েছে সেগুলোতে সাধারণ লাকড়ি ছিল, যেগুলোতে লাল পেইন্ট করা ছিল। এভাবে শেখাবতকে ধোঁকা দিয়ে পুষ্পা তার 2000 টন লাল চন্দন ইন্ডিয়া থেকে বাইরে বের করে এনে ইন্টারন্যাশনাল বায়ারের কাছে পাঠিয়ে দেয়। শেখাবত এসব জানতে পেরে অনেক রেগে যায় আর সব লাকড়ি জ্বালিয়ে দেয়। সে ওই লাকড়ি যে গুদামে ঘরে জ্বালিয়েছে সেখানে সে নিজেও আত্মহত্যা করে। কিন্তু আমার মনে হয় সে এখনো বেঁচে আছে আর সে আবার আসবে। পরের সিনে আমরা দেখি পুষ্পার ডিল হওয়ার পর তার কাছে অনেক টাকা আসে আর সে ইলেকশনে খুব সহজেই সিন্দাপাকে সিএম বানিয়ে দেয়। সিন্দাপা সিএম হয়ে অনেক খুশি হয় আর সে পুষ্পার সাথে দেখা করতে সোজা তার বাড়িতে আসে। সেখানে এসে সে আগে পুষ্পার সাথে খাবার খায় আর পরে পুষ্পা আর তার ফ্যামিলির সাথে ছবি তোলে। এরপর পুষ্পার গ্রামে এক ফেস্টিভ্যাল হয়। ফেস্টিভ্যালে সেলিব্রেট করার জন্য গ্রামের সবাই মন্দিরে যায়, যেখানে পুষ্পা তার স্ত্রী আর তার মা ও আসে। এই ফেস্টিভ্যালে পুষ্পার 2 সৎ ভাইও তাদের ফ্যামিলি নিয়ে আসে, কিন্তু এখানে পুষ্পার স্ত্রী হঠাৎই অজ্ঞান হয়ে যায়। যখন কিছু মহিলা পুষ্পার স্ত্রীকে হ্যান্ডেল করে তখন তারা জানতে পারে যে সে প্রেগনেন্ট আর পুষ্পা বাবা হতে চলেছে। এটা জেনে সে অনেক খুশি হয় আর এজন্য সে কালী মাতার পোশাক পরে সেখানে ডান্সও করে আর পুষ্পার সাথে গ্রামের সবাইও নাচে। কিন্তু এখানে কিছু বদমাশ ছেলে পুষ্পার বড় ভাই মোহনের মেয়েকে ডিস্টার্ব করতে থাকে আর তখন তার কাপড় টানতে থাকে। পুষ্পা যখন এটা দেখে তখন সে তাদেরকে অনেক মারে। তাকে বাঁচানোর জন্য পুষ্পার ভাতিজি তাকে থ্যাঙ্কস বলে। আর এই পুরো মুভিতে আমরা নোটিশ করি যে সবসময় পুষ্পার ভাতিজি তাকে পুষ্পা চাচা বলে রাখে, কিন্তু এখানে যখন তার বাবা আসে তখন সে পুষ্পার উপর অনেক রেগে যায়, তার মেয়েকে একটি চড় মারে আর সাথে সে পুষ্পাকে বলে যে যাই করুক না কেন সে কখনোই তাদের ফ্যামিলির সাথে জুড়তে পারবে না।
এটা শুনে পুষ্পার অনেক খারাপ লাগে, তাই সে তার ফ্যামিলিকে নিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু এরপরই মোহন তাদের চুল কেটে দেয় আর তাদেরকে গাধায় চড়িয়ে ঘুরায়। এতে ওই ছেলেরা অনেক রেগে যায়। কিন্তু এর কিছুদিন পর ওই ছেলেরা প্রতিশোধ নেওয়ার জন্য পুষ্পার বড় ভাই মোহনের মেয়েকে কিডন্যাপ করে। আর যেহেতু পুষ্পার বড় ভাই তাদেরকে টাকা করে গাধায় চড়িয়েছিল, তাই তারা তাকে ফোন করে বলে যে তাকে টিভিতে এসে লাইভ টেলিকাস্টে রাস্তার মাঝখানে নিজেকে টাকলা করতে হবে। এটা জানতে পেরে পুষ্পার বড় ভাইয়ের স্ত্রী পুষ্পার কাছে এসে এসব কথা বলে। পুষ্পা যখন জানতে পারে যে তার ভাতিজিকে কিডন্যাপ করা হয়েছে, তখন সে অনেক রেগে যায় আর তার লোকেদেরকে নিয়ে সোজা মিডিয়া হাউসে যায়। সেখানে গিয়ে নিজেকে লাইভ টেলিকাস্ট করে সবার সম্মানার্থে এলান করে যারা তার ভাতিজিকে কিডন্যাপ করেছে তারা যেন চুপচাপ তার ভাতিজিকে সেখানে ছেড়ে দেয় যেখান থেকে তাকে তুলে নিয়ে গেছে। যদি তারা সেটা না করে তাহলে পুষ্পা সবাইকে একে একে মেরে ফেলবে। এরপর ওই কিডন্যাপার ছেলেটি সরাসরি পুষ্পাকে ফোন করে তাকে এক জায়গায় অ্যাড্রেস দেয় যেখানে সে ওই মেয়ের সাথে আছে। আর পুষ্পা যদি তাকে বাঁচাতে চায় তাহলে তাকে সেখানে একা আসতে হবে। কিন্তু অন্যদিকে আমরা দেখি যে পুষ্পার লাইভ রয়েলকাস্ট পার্টির হেড প্রতাপ রেড্ডিও দেখছে। এটা দেখে সে সিএমএলএ কে সিন্দাপ্পাকে ডাকে। তাকে তার অফিসে ডেকে বলে পুষ্পা কি করছে এসব। সিন্দাপ্পা বলে এক বদমাস ছেলে তার ভাতিজিকে কিডন্যাপ করেছে, তাই পুষ্পা তাকে মারতে যাচ্ছে। এটা শুনে প্রতাপ রেড্ডি সিন্দাপ্পাকে বলে যে যে ছেলেটি পুষ্পার ভাতিজিকে কিডন্যাপ করেছে সে তার ছোট ভাইয়ের একমাত্র ছেলে আর সে তার ভাতিজাকে অনেক ভালোবাসে, তাই সে যা খুশি করতে পারে। তাই সে সিন্দাপ্পাকে বলে যে সে যেন পুষ্পাকে ফোন করে বলে যে সে যেন এসব না করে আর সে তার ভাইয়ের ছেলের থেকে যেন দূরে থাকে। এটা শুনে সিন্দাপ্পা পুষ্পাকে ফোন করে সব বলে দেয়, কিন্তু পুষ্পা সিন্দাপ্পার কথায় রাজি হয় না। সে ফোনেই প্রতাপ রেড্ডিকে কিছু কথা শুনিয়ে দেয় আর তাকে বলে যদি তার ভাইয়ের ছেলে তার ভাতিজিকে না ছাড়ে তাহলে আজ সে তাকে টুকরো টুকরো করে ফেলবে। এটা বলার পর পুষ্পা তার হেলিকপ্টার বের করে সরাসরি ওই অ্যাড্রেসে যায়। এখানে আসার পর পুষ্পা প্রতাপ রেড্ডির ভাতিজাকে মেরে ফেলে, কিন্তু তখন সেখানে প্রতাপ রেড্ডির ভাইও চলে আসে, মানে ওই ছেলেটির বাবা। সে এখানে এসে পুষ্পার ভাতিজিকে মারার চেষ্টা করে, যার কারণে পুষ্পা তাকেও মেরে ফেলে। এরপর সে তার ভাতিজিকে ছাড়িয়ে সেখান থেকে নিয়ে যায়। এরপর পুষ্পার বড় ভাইয়ের তার কর্মের জন্য অনেক আফসোস হয় আর সে পুষ্পার মহত্ব দেখে লজ্জিত হয়। তাই সে সিদ্ধান্ত নেয় যে পুষ্পার কাছে ক্ষমা চাইবে আর তাকে পরিবারের মর্যাদা দেবে। ওই সময় মেয়ের বিয়ে ঠিক হয়, তাই সে দ্রুত কার্ড ছাপায় আর ওই কার্ড নিয়ে সরাসরি পুষ্পার বাড়িতে যায়। সেখানে সে পুষ্পার মাকে কার্ড দিয়ে বলে পুষ্পা আর তার পুরো পরিবার তার মেয়েকে বিয়েতে আসতে হবে, কারণ বিয়েতে সব পরিবার একত্র হয়। পুষ্পা এসব জানতে পেরে অনেক খুশি হয়, তাই সেও তার ভাতিজির বিয়েতে যায় যেখানে সে পুরো ফ্যামিলি একত্র হয়। যেখানে প্রথম সিনে পুষ্পার ভাতিজির বিয়ে হচ্ছিল আর অন্য সিনে আমরা দেখি যে প্রতাপ রেড্ডি তার ছোট ভাই আর তার ছেলের চিতা জ্বালাচ্ছে আর তাদের ফিউনারাল সেলিব্রেট করছে। কিন্তু এখানে আমরা দেখি যে প্রতাপ রেড্ডি আর পুষ্পা দুজনের জন্য ফুলের বুকেট আসে আর ওই দুটি বুকেটের ভিতর একই রকমের বোম লাগানো ছিল, মানে একজনই ওই দুটির মধ্যে বোম লাগিয়েছে। পরের সিনে আমরা ওই লোকটিকে দেখতে পাই সে ওই বুকেটে বোম লাগিয়েছে। এখানে তার ফেস দেখানো হয় না, ওই সময় সে অনেক উঁচুতে দাঁড়িয়েছিল। সে ওইখান থেকে বাটন চেপে দুটি বোমে ব্লাস্ট করিয়ে দেয় আর এখানেই এই মুভি শেষ হয়ে যায়। মুভির শেষে আমাদেরকে পুষ্পা 3 এর পোস্টার দেখানো হয়। এর মানে পুষ্পা 2 এর পর পুষ্পা 3ও আসবে, যার নাম হবে পুষ্পা 3 দ্য র্যাম্পেজ। ওই পুষ্পা 3 তেই আমরা জানতে পারবো যে এই লোকটি আসলে কে, যার সাথে প্রতাপ রেড্ডি আর পুষ্পা দুজনেরই শত্রুতা আছে আর ওই হামলায় সে কি তাদের দুজনকে মারতে পেরেছে নাকি তারা দুজন এখনো বেঁচে আছে। এসব প্রশ্নের উত্তর পাওয়া যাবে পুষ্পা 3 তে।